ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো তোমাদের আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি আলোচনা করছিলাম এবং সেখানে তোমাদের ফার্স্ট পয়েন্টটা যেটা হচ্ছে সরকারি নথিপত্র, সেটা সম্পূর্ণ আলোচনা হয়ে গেছে। এবার সেকেন্ড যে পয়েন্টটা, তার আন্ডারে আত্মজীবনী ও স্মৃতিকথা। যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের রিকোয়েস্ট থাকবে, এর ওপর বোধহয় 4টে ভিডিও অলরেডি আপলোডেড, প্লিজ সেগুলো সিরিয়ালি পার্ট 1 পার্ট 2 করে আছে, প্লিজ সেগুলো সেভাবেই দেখে এসে আজকেরটা দেখো, না হলে তোমরা বুঝতে পারবে না। থরলি আলোচনা হচ্ছে, মন দিয়ে শোনো, খুব ভালোভাবে বোঝো, কিচ্ছু লিখো না, কারণ আমি সমস্ত ধরনের প্রশ্ন উত্তর সব লিখিয়ে দেবো, ছোট বড় যেমন আমি লিখিয়ে দিই। তো চাপ নেওয়ার দরকার নেই, প্লিজ ভালো করে বোঝো, কারণ যদি শুধু লিখে নোট মুখস্থ করলেই হতো আমি সেটাই করে দিতাম, আমার বকার কোনো দরকার ছিল না। তো এটা করা এই জন্যই যে এটা তোমাদের সত্যি খুব কাজে লাগবে। এখন প্রত্যেকটা কলেজে দেখো এন্ট্রান্স এক্সাম দিয়ে ঢুকতে হয়, সেখানে কিন্তু ওই 4-5টা সাজেশনের কোয়েশ্চেন আনসার মুখস্থ করে কোনো লাভ নেই। জিনিসটা বোঝো, শোনো, সিরিজটি বারবার আমি বলি গল্পের মতো, খুব ইন্টারেস্টিং। পড়তে তোমাদের একঘেয়েমি লাগে, তার জন্যই এই ভিডিওগুলো আপলোডেড। কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে যেমন আমি বলি যে কোয়েশ্চেনগুলো লিখে নিয়ে, আনসার লিখে নিয়ে নিজেদের লেখা দেখে মুখস্থ করো, এক্ষেত্রে আমি বলবো যে যদি পড়তে বোরিং লাগে প্লিজ গল্পের মতো এই ভিডিওগুলো শুনে যাও, খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে এবং কাজে লাগবে। তো চলো শুরু করি। আত্মজীবনী ও স্মৃতিকথা। আত্মজীবনী এবং স্মৃতিকথায় সমকালীন প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতার কথা উঠে আসে। এগুলির বর্ণনা লেখকের নিজস্ব বিচারধারা ও মূল্যবোধের আলোকে পরিবেশিত হলেও তাতে সত্যের পরিমাণ অনেক বেশি থাকে। তাই আধুনিক ইতিহাস চর্চায় এগুলির গুরুত্ব খুব বেশি। সরকারি নথিপত্রে অনুল্লিখিত বা অনালোচিত, অনুল্লিখিত মানে যেগুলোর উল্লেখ নেই, অনালোচিত যেগুলো নিয়ে আলোচনা করা নেই, বিষয়গুলি আত্মজীবনী ও স্মৃতিকথায় অকপটে আলোচিত হয় বলে এগুলি ইতিহাস চর্চার বিশিষ্ট উপাদান হিসাবে স্বীকৃত হয়েছে। যেমন সরকারি নথিপত্রে অনেক জিনিসই দেখানো হয় না যেগুলো সরকারের বিরুদ্ধে যাবে, কিন্তু আত্মজীবনী যখন কোনো লেখক লেখে সেখানে তো সরকারের হস্তক্ষেপের কোনো ব্যাপার থাকে না। অতএব অনেক কিছু যেগুলো সরকার এড়িয়ে যায় রাজনৈতিক কারণে বা সামাজিক কারণে, সেগুলো কিন্তু আত্মজীবনী থেকে জানা যায়। আধুনিক ভারতের ইতিহাসের উপাদানে সমৃদ্ধ এরূপ কয়েকটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী বা স্মৃতিকথামূলক গ্রন্থ হল বিপিনচন্দ্র পালের লেখা ৭০ বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরাপাতা, মহাত্মা গান্ধীর লেখা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, সুভাষচন্দ্র বসুর লেখা অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, যেটা অসমাপ্ত, লেখা কমপ্লিট হয়নি, জওহরলাল নেহরুর লেখা অ্যান অটোবায়োগ্রাফি, ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা আত্মকথা প্রভৃতি। এছাড়া নীরদ সি চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, মুজাফফর আহমেদের আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি প্রভৃতি আত্মজীবনী এবং মণিকুন্তলা সেনের সেদিনের কথা, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, প্রভাষচন্দ্র লাহিড়ীর পাক ভারতের রূপরেখা প্রভৃতি থেকেও আধুনিক ভারতের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন উপাদান কিভাবে আত্মজীবনী ও স্মৃতিকথায় উঠে আসে এবং তা ইতিহাস রচনার উপাদান হয়ে ওঠে, তা নিচে ৭০ বৎসর জীবন স্মৃতি ও জীবনের ঝরাপাতা গ্রন্থের উদাহরণ দিয়ে দেখানো হলো। তো এবার ৭০ বৎসর যে লেখাটা, সেখান থেকে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। বিপিনচন্দ্র পালের লেখা ৭০ বৎসর এবং সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা, এই দুটো থেকে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, মানে লেখাটা থেকে কিছু বিশ্লেষণ দেওয়া হয়েছে যাতে বোঝা যায়, এবং জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটারও উদাহরণ দেওয়া হয়েছে। ৭০ বৎসর বিপ্লবী চিন্তাধারার জনক, মানে এই গল্পটা পুরোটা তো উল্লেখ করা সম্ভব না, কিছু দেওয়া হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওটা থেকে আত্মজীবন থেকে সঠিক কী ধরনের মানে ইনফরমেশনগুলো পাওয়া যায়। বিপ্লবী চিন্তাধারার জনক, রাজনীতিবিদ, সাংবাদিক, বাগ্মী মানে যে ভালো কথা বলতে পারে, সমাজ সংস্কারক বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ৭০ বৎসর গ্রন্থে বিপ্লবী ভাবধারার ভিত্তিতে সমসাময়িক ভারতের ইতিহাস বিশ্লেষিত হয়েছে। গ্রন্থটিতে বিপিনচন্দ্রের রাজনৈতিক জীবনের একটা বড় অংশ আলোচিত না হলেও
এর সুবাদে আমরা শ্রীহট্ট জেলার পৈল গ্রামের নানা ঘটনা, পুরনো কলকাতার কথা, ব্রাহ্ম সমাজের ইতিহাস, ধর্মভীরু বাঙালির জাতীয়তাবাদে দীক্ষা গ্রহণ প্রভৃতি ঘটনার কথা জানতে পারি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, গল্পের মতো পুরোটা। গ্রন্থটি আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রেও বিশিষ্ট উপাদান হওয়ার দাবিদার। আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস কি আগেই বলেছিলাম, কোনো অঞ্চলের, এক্ষেত্রে বিপিনচন্দ্র পাল যেখানকার, সেই নির্দিষ্ট অঞ্চলের কথা বলা হয়েছে। তিনি লিখেছেন, এবার বই থেকে কিছু কথা। আমার 70 বৎসরের জীবন কথা বাস্তবিক এই বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা। গ্রন্থটিতে বিপিনচন্দ্র শ্রীহট্ট জেলার পৈল গ্রামে নিজের জন্ম, বংশ ও গ্রামের পরিচয়, তার বাল্যকালে শ্রীহট্টের নানা ঘটনা তুলে ধরেছে। তাহলে স্থানীয় ইতিহাস বলতে শ্রীহট্টের স্থানীয় ইতিহাস তথা কথিত বাংলাদেশের স্থানীয় ইতিহাস এখান থেকে পাওয়া গেছে। স্কুলের পাঠ শেষে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে তার কলকাতায় আগমন, প্রেসিডেন্সি কলেজে তার পড়াশোনা, আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য, ব্রাহ্ম সমাজে যোগদান, শিবনাথ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ, স্বাধীনতা আন্দোলন পরিচালনার উদ্দেশ্যে রাজনৈতিক আন্দোলনে যোগদান প্রভৃতি ঘটনাবলী গ্রন্থটিতে উঠে এসছে। স্বদেশী বয়কট ও পূর্ণ স্বরাজ ছিল তার রাজনৈতিক আদর্শের প্রধান দিক। এইসব তথ্যের সহায়তায় প্রায় অর্ধ শতাব্দী ব্যাপী বাংলায় সমাজ সংস্কার, ব্রিটিশ বিরোধী সংগ্রাম প্রভৃতির ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে। নেক্সট হচ্ছে জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। সেখান থেকে কিছু কথা আমরা কি জানতে পারি। আধুনিক ভারতের ইতিহাস রচনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি গ্রন্থে। জীবন স্মৃতি সম্পর্কে কবি লিখেছেন, এই স্মৃতি ভাণ্ডারে অত্যন্ত যথাযথভাবে ইতিহাস সংগ্রহের চেষ্টা ব্যর্থ হইতে পারে। কবি যতই এ বিষয়ে সংশয়ী হন, বাস্তবে জীবন স্মৃতির পাতা থেকে ইতিহাস গবেষকরা যেমন রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা জানতে পারেন, তেমনই ছুঁতে পারেন পরিবর্তনশীল সমাজের ধারাপথকেও। জীবন স্মৃতিতে পাওয়া ঠাকুরবাড়ির অন্দরমহলের ছবি সমকালীন সমাজের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান। যে কাল পর্বকে ঘিরে জীবন স্মৃতি রচিত হয়েছে সেটি বাঙালি সমাজের জাতীয় চেতনার উন্মেষ পর্ব। স্বদেশ ও সমাজ সম্পর্কে বাঙালির চেতনা এই পর্বে আস্তে আস্তে রূপান্তরিত সংহতি হয়েছিল। তাহলে একটা সমাজ সচেতনতা যখন থেকে তৈরি হয়েছিল সেই সময়টা এই ইতিহাসে খুব ভালোভাবে, মানে এই গ্রন্থে জীবন স্মৃতিতে খুব ভালোভাবে ধরা পড়েছে। জীবন স্মৃতিতে উল্লেখিত বিভিন্ন ঘটনার সূত্রে সেই প্রক্রিয়ার একটি ছবি ইতিহাস গবেষকরা সহজেই পান। যখন কোনো কিছু নতুন তৈরি হয়, একদম রাতে ঘুমালাম সকালে উঠে তৈরি হয়ে যায় এরকমভাবে তো হয় না, একটা প্রসেস চলছে। তো এই প্রসেসের সময় অনেক কিছু মানসিক পরিবর্তন হয় বা সামাজিক পরিবর্তন হয়, যেগুলো ওই বইটা থেকে খুব ভালোভাবে জানা যায়। যেমন রাতারাতি মেয়েরা তো কলেজে পড়া, স্কুলে পড়া, শাড়ি ছেড়ে ওয়েস্টার্ন ড্রেস পরা, এগুলো তো শুরু করেনি। তো একটা প্রসেস যখন প্রথম শুরু হয়েছিল, সমাজে অনেক কথাও শুরু হয়েছিল, অনেক ভালো দিক অনেক মন্দ দিক এসেছিল। তো এই যে একটা লম্বা প্রসেস, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এই পুরো প্রসেস সমাজ সচেতনতারও এরকম একটা প্রসেস রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে পাওয়া যায়। এটা কিন্তু উদাহরণ, এটা কথা বলছি। নিছক রাজনৈতিক কর্মকাণ্ডের বর্ণনার পরিবর্তে এই লেখায় স্বদেশী সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে রবীন্দ্রনাথ নিজের এবং ঠাকুরবাড়ির অন্যদের অংশগ্রহণের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা লিখেছিলেন। সেই সব ছোট ছোট তুলির আঁচড়ে ইতিহাসের একটা বড় ক্যানভাস রঙিন হয়ে উঠেছে। জীবন স্মৃতি গ্রন্থে নবগোপাল মিত্রের হিন্দু মেলার স্বদেশ প্রেমের কথা উল্লেখ করে রবীন্দ্রনাথ লিখেছেন, ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয়। মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর সেই সময় বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সবে ভারত সন্তান রচনা করেছিলেন। তার রচনায় হিন্দু মেলার প্রসঙ্গে রাজনারায়ণ বসু, নবীনচন্দ্র সেন প্রমুখের উল্লেখ পাওয়া যায়। দাদা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে, দাদা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে রাজনারায়ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বদেশিকতার সভা, দাদা জ্যোতিরেন্দ্রনাথের উদ্যোগে ধুতি ও পায়জামার সমন্বয়ে ভারতের একটি সর্বজনীন পরিচ্ছদ প্রচলনের চেষ্টা, কি কি সমাজ সচেতনতা বা সংস্কার হচ্ছিল তার কথা বলা হয়েছে।
স্বদেশীয় দেশলাই কারখানা বা কাপড়ের কল প্রতিষ্ঠায় যুবকদের উদ্যোগ প্রভৃতি প্রসঙ্গ রবীন্দ্রনাথ স্বদেশিকতার চিহ্ন হিসাবে তুলে ধরেছেন। তিনি সমকালীন রাজনৈতিক ঘটনাবলীর বিস্তারিত বর্ণনা এই গ্রন্থে দেননি, কেননা রাজনীতির সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। তবে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ডাকে তিনি যে বহুবার দেশাত্মবোধক কর্মসূচিতে উপস্থিত থেকেছেন এবং অংশ নিয়েছেন তার উল্লেখ পাওয়া যায় জীবনস্মৃতি গ্রন্থে। যে তিনি কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন না, কিন্তু কেউ ডাকলে যদি সেই কাজটা বা সেই যদি অনুষ্ঠানটা তার মনে হতো সঙ্গ করা উচিত, তাহলে সেই ধরনের অনুষ্ঠানে তিনি যেতেন, তার উল্লেখ জীবনস্মৃতিতে পাওয়া যায়। এবার হচ্ছে জীবনের ছড়াপাথা সরলা দেবী চৌধুরানী, যেটা আত্মজীবনী। স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ সৈনিক সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা 1944-45 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থে এদেশে ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ, নিজ চাষি ও চা বাগানের কুলি, খেটে খাওয়া মানুষের ওপর ব্রিটিশদের অত্যাচার, সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ড প্রভৃতি নানা বিষয়ের উল্লেখ আছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চা, শিশু সদস্যদের একসঙ্গে বেড়ে ওঠা, ঈশ্বর ভাবনা সহ বিভিন্ন সামাজিক বিধান সম্পর্কে নানা নির্দেশনায় কিভাবে ঠাকুরবাড়ির শিশুরা অভ্যস্ত হয়ে উঠত, সেই সব তথ্য এই আত্মজীবনী সমৃদ্ধ। ওইসব তথ্য সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। সমসাময়িক দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যোগসূত্র ছিলেন সরলা দেবী। ফলে বঙ্গ সমাজের দুই পুরোধা পুরুষ পরস্পরের কী চোখে দেখতেন, তাদের পারস্পরিক মূল্যায়ন কী ছিল, সে সংক্রান্ত নানা ইঙ্গিত এই গ্রন্থে পাওয়া যায়। এগুলির ভিত্তিতে সমকালীন বাঙালি সমাজে বহমান দুটি বিশিষ্ট ধারার বিষয়ে ইতিহাস গবেষকরা নানা উপাদান পেতে পারে। সরলা দেবী সহিংস বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জনকে সমর্থন করতেন এবং তিনি নিজেও এ ধরনের সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। মানে তিনি গান্ধীবাদী ছিলেন না, অহিংস আন্দোলনের পক্ষপাতী না, নেতাজির সহিংস বা চরমপন্থী আন্দোলনের সামিল ছিলেন। মহারাষ্ট্রের শিবাজী উৎসবের অনুকরণে সরলা কলকাতায় প্রতাপাদিত্য উৎসব শুরু করেন। তিনি লক্ষ্মীর ভাণ্ডার গঠন করেন এবং ভারত স্ত্রী মহামণ্ডল 1911 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করেন। এইসব ঘটনার কথাও জীবনের ঝরাপাতা থেকে জানা যায়। এরপর হচ্ছে চিঠিপত্র। আত্মজীবনী স্মৃতি কথা গেল, এবার কি চিঠিপত্র। চিঠিপত্রের ক্ষেত্রে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি, সেটা সম্বন্ধে এখানে বলা হয়েছে। সরকারি চিঠিপত্র যেরকম আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়, ব্যক্তিগত চিঠিপত্র এই ব্যাপারে একই রকম গুরুত্বপূর্ণ। সরকারি চিঠিপত্র তো জানো, সরকারি নোটিশ বা চিঠি, কোনো যে ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্টকে দিল, নতুন কোনো আইন প্রণয়নের জন্য চিঠি দিল, সেগুলো থেকে যেমন জানা যায়। ব্যক্তিগত চিঠি, তাই বলে আমি আমার বাবাকে কি লিখছি, দ্যাট ডাজ নট ইম্পর্টেন্ট। এখানে কে লিখছে? জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে লিখছে। তো দ্যাট ইজ, তাদের মধ্যে যাই আলোচনা হোক তাতে রাজনৈতিক বা সমকালীন সমাজের একটা ছাপ পাবে, বোঝা যায়। এরকম রবীন্দ্রনাথ ঠাকুরেরও অসংখ্য চিঠি আছে যেগুলো পরে অনেক গুরুত্বপূর্ণ, সামাজিক ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক ইতিহাসের কথা না। ছিন্নপত্র রবীন্দ্রনাথের এই ব্যাপারে আমি বারবার বলি, খুব ভালো লাগবে, পারলে পড়ে নিও। এছাড়া গ্র্যাজুয়েশনে যখন বাংলা সাহিত্য নেবে তখন এটা থাকবে পড়া। তো চলো, সরকারি চিঠি এরকম জুডি লিটো এবং ডেভিড স্মিথের মতো গবেষকরা দেখিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধু আমেরিকাতেই প্রায় 1,60,00,000 চিঠি লেখা হয়েছিল। এগুলোর বেশিরভাগই যুদ্ধরত সৈনিককে তার পরিবারের তরফে লেখা। ওই সব চিঠিতে ধরা পড়েছে সমকালীন সমাজের ইচ্ছা অনিচ্ছা, চাওয়া পাওয়া প্রভৃতি। বুঝতেই পারছো, সৈনিকদের বাড়ি থেকে চিঠি আসা মানে তাদের কি, তারা কীরকম অবস্থায় আছে, যুদ্ধ যাবে কিনা, গেলে কি হতে পারে, আর্থিক সামাজিক সব রকমের কথাই এই ধরনের চিঠিতে পাওয়া যায়। আর তখন তো এত ফোন বা এইসব ছিল না, অতএব চিঠির পরিমাণ স্বাভাবিকভাবে বেশি ছিল। সেই সব চিহ্ন ধরে সমকালীন সমাজ জীবনের ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে। সেই ইতিহাসে শুধু যে শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে তা নয়, যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের বক্তব্য পরিস্ফুটভাবে স্পষ্টরূপে ফুটে উঠেছে। ইতিহাসের বিভিন্ন উপাদান সমৃদ্ধ এইরূপ কিছু গুরুত্বপূর্ণ চিঠিপত্র হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিপত্র,
প্রমথ চৌধুরীর পত্রাবলী, সুভাষচন্দ্র বসুর লেখা পত্রাবলী, স্বামী বিবেকানন্দর লেখা পত্রাবলী প্রভৃতি। কর্ণাটকের শৃঙ্গেরির শঙ্করাচার্যের মঠে রক্ষিত টিপু সুলতানের চিঠিপত্র থেকে তার নিরপেক্ষ শাসননীতি সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। এইসব চিঠিপত্র আধুনিককালের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠতে পারে। আশা করি বোঝার কোনো অসুবিধা নেই, সমস্তটাই গল্পের মতো। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় চিঠিপত্রের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য হল লেটার্স ফ্রম আ মাদার টু হিজ ডটার। এই পত্রগুলি জওহরলাল নেহেরু তার শিশুকন্যা ইন্দিরাকে লেখেন। শিশুকন্যার জানার ইচ্ছা মেটানোর জন্য এই 30টি চিঠিতে নেহেরু বর্ণনা করেছেন পৃথিবীর উৎপত্তি, জীবজন্তুর আবির্ভাব, আদিম মানুষের বিবর্তন, সমাজ সভ্যতা রাষ্ট্রের প্রতিষ্ঠা ও বিকাশ, ধর্মীয় চেতনার উদ্ভব, ভারতে আর্যদের আগমন, রামায়ণ মহাভারতের যুগ সহ বিশ্ব ইতিহাসের নানা বিষয়। বোঝা যাচ্ছে তাহলে লেটার কতটা ইম্পর্টেন্ট হতে পারে। সাধারণ তুমি কেমন আছো, আমি কেমন আছি, কী খেয়েছো, ঘুমাচ্ছ কিনা, এই কথা কিন্তু না, একজন বাবা তার মেয়েকে কী লিখছে। কিন্তু সমকালীন ঘটনা বা তার মূল্যায়নের কোনো ইঙ্গিত এসব চিঠিতে নেই। সুতরাং আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে এই পত্রাবলীর গুরুত্ব সামান্য। কিন্তু শিশুকন্যার ইতিহাস চেতনা গড়ে তোলার সূত্রে এই চিঠিগুলো থেকে জওহরলালের বিশ্ব বিষয়ের বিশেষ পর্যালোচনা সম্পর্কে আমরা জানতে পারি। যে মানুষটা রাজনীতি এবং ভারতের রাজনীতির জন্য এত ইম্পর্টেন্ট, জওহরলাল নেহেরু জানোই, তার পৃথিবী সম্বন্ধে, বিশ্ব সম্বন্ধে, সর্বব্যাপী ইতিহাস সম্বন্ধে কি ধারণা, তোমার যা ধারণা তাই তো তুমি অন্যকে বোঝাবে, তাই না? তুমি যদি এই জিনিসটাকে সাদা দেখো, লোককে তো বোঝাবে যে এটা সাদা, এটাকে বোঝাবে এটা কালো, তো হয় না। আমি যাকে খারাপ ভাবছি আমি লোককে এটাই বলবো এটা খারাপ, এটা ভালো। তো জওহরলাল নেহেরু যখন তার মেয়েকে বোঝাচ্ছে তখন তার নিজের চিন্তাটাই, হ্যাঁ, ডাজ নট ইম্পর্টেন্ট তার মেয়েকে কি বললো না বললো, ইম্পর্টেন্ট সে কি ভাবে। একজন রাজনীতিবিদ, তাহলে তিনি যা ভাবেন সেইভাবেই তিনি বিশ্ব রাজনীতি চালিয়েছেন এক সময়, ভারতের রাজনীতি, সমাজ রাজনীতি। তো এটা জানার জন্য তার চিঠিগুলো খুব ইম্পর্টেন্ট। তার ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সমাজতন্ত্রে আগ্রহ, পরবর্তীকালে পঞ্চশীল নীতি গ্রহণের প্রণোদনা, এই সব কিছুই এই চিঠিগুলোর মধ্যে নিহিত। ফলে স্বাধীন ভারতের রূপকার হিসেবে নেহেরুর মূল্যায়ন করতে গেলে তার দর্শনের মৌলিক ভিত্তি সম্পর্কে স্পষ্টভাবে বুঝতে হলে ইতিহাস গবেষকরা লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটারকে উপেক্ষা করতে পারেন না, যেটা বললাম। পরবর্তীকালে বিখ্যাত হিন্দি উপন্যাসিক মুন্সি প্রেমচাঁদ এই বই হিন্দিতে পিতা কে পত্র পুত্রী কে নাম শিরোনামে অনুবাদ করেন। পিতা কে পত্র পুত্রী কে নাম, এটা অনুবাদ করেছিলেন। কল্যাণিয়া সুইন্দু শিরোনামের বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে। তাহলে কত ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে। 3টে ভাষায় যখন এটা অনুবাদ চলছে তখন কিছু ফালতু জিনিস তো কেউ অনুবাদ করে না। এরপরে আসছে সাময়িক পত্র, সংবাদপত্র, নিউজ পেপার। এটা তো আর বলে আলাদা করে কোনো লাভও নেই। মানে এখন পর্যন্ত তোমরা দেখো, আমরা ডেলি নিউজ টিভির পরে কোথা থেকে, টিভিটা এখন হ্যাঁ খুব বেশি দেখা হয়, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আমরা নিউজগুলো কোথা থেকে দেখি, নিউজ পেপার, ম্যাগাজিন, এই তো। চলো, সাময়িক পত্র, সংবাদপত্রকে বলা হয় সমকালীন ইতিহাস। সাময়িক ঘটনাবলী সংক্রান্ত প্রতিবেদন এগুলিতে প্রকাশিত হয়। প্রতিবেদন যে সবসময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রচিত ও পরিবেশিত হয় তা নয়। প্রতিবেদকের পাশাপাশি সাধারণের জনমতেরও প্রতিফলন সাময়িক পত্র ও সংবাদপত্রে দেখা যায়। এগুলি থেকে ব্রিটিশ ভারতের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, ব্রিটিশদের অত্যাচারী শাসননীতি, ভারতীয়দের প্রতিরোধ প্রভৃতি সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য মেলে। এর জন্য যদি ইন্ডিয়ান লাইব্রেরি বা যে কোনো লাইব্রেরিতে যাও, দেখবে পুরনো নিউজ পেপার প্রচুর রাখা থাকে। তোমরা যখন পরে যদি স্টাডি করতে চাও, জার্নালিজম পড়ো, এটা নিয়ে যদি দূরে এগোও, তখন দেখবে বিভিন্ন সময় বা পুরনো যারা জার্নালিস্ট আছে, পুলিশ, যারা র এজেন্ট আছে, সিবিআই, অনেক পুরনো নিউজ পেপার বের করে সেখান থেকে ইনফরমেশন নেয় সেটার জন্য। তো ইতিহাস গবেষকরা তো আলাদা ব্যাপার নেবে, যে ওই সময় অ্যাকচুয়াল আমাদের যদি এখন থেকে 50 বছর 100 বছর পর কেউ যদি জানতে চায় যে ইউক্রেনের সাথে এই যে যেটা রাশিয়ার যুদ্ধ হচ্ছে সে বিষয়ে কি, তখন তারা কী করবে, এই সময় নিউজ পেপারগুলো ঘাঁটবে, বসে বসে কী লেখা ছিল, কী নিউজ রিপোর্টিং হয়েছিল, অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছিল সেগুলো জানতে পারবে। এগুলি থেকে ব্রিটিশ ভারতের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, আচ্ছা হলো।
এরূপ কয়েকটি উল্লেখযোগ্য সাময়িক পত্র বা সংবাদপত্র হলো, যেগুলো এখন না, মানে তখনকার যেগুলো আমরা আগের ইতিহাস জানতে পারি সেগুলোর কয়েকটা নাম বলা হচ্ছে। হিকির বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। এটা আসে ছোট প্রশ্ন, আমি লিখিয়ে দেবো। মার্সম্যানের দিগদর্শন, সমাচার দর্পণ, রামমোহন রায় সম্পাদিত সংবাদ কৌমুদী ও মিরাত উল আকবর নব্যবঙ্গ গোষ্ঠীর উদ্যোগে প্রকাশিত জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, বেঙ্গল স্পেকটেটর, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা, দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকা, ঈশ্বর গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন, দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সোমপ্রকাশ, হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাকচের, কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী, বিপিনচন্দ্র পাল সম্পাদিত ইয়াং ইন্ডিয়া ও ইন্ডিয়ান মিরর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বেঙ্গলি, ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পাদিত সন্ধ্যা, অরবিন্দ ঘোষ সম্পাদিত বন্দে মাতরম, বারেন্দ্র কুমার ঘোষ সম্পাদিত যুগান্তর, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত কেশরী ও মারাঠি প্রভৃতি। সাময়িকপত্র সংবাদপত্রগুলি কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের তথ্য সরবরাহ করে তা তুলে ধরতে নিচে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার উদাহরণ দেওয়া হলো। এক্ষেত্রেও দুটো পত্রিকার উদাহরণ দেওয়া আছে, এবং এক্ষেত্রে আমি বলবো যখনকার এখন হয়তো যারা এইগুলো পড়ছো বা শুনছো তাদের মনে হবে এত খাটনির তো দরকার নেই, আমি নেট সার্চ করবো, টাইম দেবো, বেরিয়ে চলে আসবে, অবশ্যই আসবে। এবং এখনকার যে তুমি ভিডিও পেয়ে যাবে, ইউটিউব সার্চ মারবে, চলে আসবে সব। কিন্তু তখন যে সময়টার কথা বলছি, তখন ডিজিটাল রেভলিউশন এই হারে হয় না। নেট ফেট তো ছেড়েই দাও, মোবাইলের কথা ছেড়েই দাও, অতএব এগুলো কীভাবে হবে? তো তখন পত্রিকা, এই সময় বিভিন্ন পত্রিকায় লেখালেখি একটা চরমে পৌঁছায়। তো অবভিয়াসলি এগুলো থেকে যা ইনফরমেশন পাওয়া গেছে সেগুলোই কিন্তু পরে নেটে ডাউনলোড করে রাখা হয়েছে, এবং অনেক কিছুই আছে যা নেটে পাবে না, এই পত্রিকাতেই আছে। এখনকার ইনফরমেশন আমরা নেট ঘাঁটবো, ইউটিউব দেখবো, পেপারটা পরেই দেখবো হয়তো বা দেখবো, কিন্তু তখন পুরোপুরি এই সাময়িক পত্র পত্রিকার উপর ডিপেন্ডেন্ট। তাই তখনকার ইতিহাস জানতে গেলে কিন্তু এই পত্রিকাগুলোর নাম এবং অবদান অনস্বীকার্য। দুটো পত্রিকার উদাহরণ, বঙ্গদর্শনটা প্রথম বলছি, দেখো এখান থেকে কী ধরনের ইনফরমেশন পাওয়া যায় বা পাওয়া গেছে। বঙ্গদর্শন সমকালের বাঙালির রাজনীতি, ইতিহাস, পুরাতত্ত্ব দর্শন, বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিবিধ বিষয়ের চর্চায় দৃষ্টান্তমূলক অবদান রেখেছিল। কেউ 1872 থেকে 1883 খ্রিস্টাব্দ কালপর্বে বাঙালি মনীষার চিন্তাভাবনা সম্পর্কে অবগত হতে চাইলে তাকে প্রথমে বঙ্কিমচন্দ্র ও পরে তার ভাই সঞ্জীবচন্দ্র সম্পাদিত মাসিক বঙ্গদর্শনের শরণাপন্ন হতেই হবে। পত্রিকাটির জনপ্রিয়তা ছিল অপরিসীম। রবীন্দ্রনাথের ভাষায় তখন বঙ্গদর্শনের ধুম লেগেছে। বঙ্গদর্শন এলে পাড়ায় দুপুরবেলায় কারো ঘুম থাকতো না। এরকম অবিশ্বাস্য জনপ্রিয়তার কারণেই জনমত গঠনের ক্ষেত্রেও এই পত্রিকা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম সঙ্গীত, যা পরবর্তীকালে ভারতের জাতীয়তাবাদের সার্থক হয়ে উঠেছিল। আবার বাঙালি মানুষের প্রথম সমাজতান্ত্রিক চিন্তাভাবনার আতুরঘরও এই পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকাতেই বঙ্কিমচন্দ্রের সাম্য প্রবন্ধটি প্রকাশিত হয়। সুতরাং বঙ্গদর্শনের পৃষ্ঠা এবং বিষয়সূচি অনুসরণ করলে সেই সময়কার বাঙালির মননের গতি প্রকৃতি অনুধাবন করা যাবে। বঙ্গদর্শনে প্রকাশিত রচনাগুলি থেকে সেই সময় বাংলায় ইংরেজ সরকার ও জমিদারের শোষণ, অত্যাচার, সামাজিক পরিস্থিতি, সাধারণ মানুষের অবস্থা, সাহিত্য, রাজনীতি, দর্শন, বিজ্ঞান, ধর্মতত্ত্ব প্রভৃতি সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। ঠিক আছে, টিকা আসবে বঙ্গদর্শন, বলে দিলাম আগে, লিখিয়ে দেবো, এইটুকু লিখে এরকমভাবে লিখলে তো হবে না, বাড়লো করে বলছি, বুঝে নাও, জানো, দরকার পড়বে। সোমপ্রকাশ সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় 1858 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোমপ্রকাশ প্রকাশিত হয়। আচ্ছা, এই যে সাপ্তাহিক, মাসিক, এগুলোর মানে কি? মাসিক, বঙ্গদর্শন ছিল মাসিক, মানে মাসে একবার বেরোতো, একটা নির্দিষ্ট দিনে। সোমপ্রকাশ হচ্ছে সাপ্তাহিক, মানে প্রত্যেক সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে বেরোতো। সাপ্তাহিক, মাসিক, দৈনিক যেটা রোজ বেরোয়, ঠিক আছে। ত্রৈমাসিক 3 মাসে একবার বেরোয়, ঠিক আছে। এইসব ব্যাপার আছে, এগুলো জেনে নাও। এটি ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা, যেখানে পলিটিক্স বা রাজনীতির খবর প্রকাশিত হতো। ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকার বিরোধী পত্রিকা হিসাবে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্প্রকাশ পত্রিকার পরিকল্পনা করেছিলেন বলে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। পত্রিকাটি প্রতি সোমবার প্রকাশিত হতো বলে এর নাম দেওয়া হয় সোমপ্রকাশ, সাপ্তাহিক সোমবার। নীলকর সাহেবদের অত্যাচারে বাংলার কৃষকদের দুরবস্থা কিরকম চরম সীমায় পৌঁছেছিল সে বিষয়ে জানতে হলে সোমপ্রকাশ পত্রিকাকে আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে গ্রহণ করতে হবে। আবার বিধবা বিবাহ প্রচলন ও স্ত্রী শিক্ষার প্রসারের সময় সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের ভাবনা চিন্তা কোন পথে চালিত হচ্ছিল সে বিষয়ে জানতে সোমপ্রকাশ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। সমাজ ও ধর্মের ত্রুটির উল্লেখ করে পাশ্চাত্য ভাবধারায় প্রভাবিত বাঙালিদের সমালোচনা করে ইংরেজদের অপশাসনের নিন্দা করে পত্রিকাটি দেশবাসীকে সচেতন করতে থাকে। ক্রমাগত ব্রিটিশ বিরোধী লেখা প্রকাশের দায়ে লর্ড লিটনের দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দের কোপে পড়ে সোমপ্রকাশ প্রায় 1 বছর বন্ধ থাকে। কারণ সরকারের বিরুদ্ধে কথা বলছিল, সরকারের বিরুদ্ধে জনমত পোষণ করছিল। এটা শুধু ব্রিটিশ সমাজে না, এখনও তুমি যদি ধারাবাহিকভাবে সরকারের কাজের পর্যালোচনা করো তাকে সরকার বিরোধী ঘোষণা করা হবে এবং তাকে আইনত দণ্ড দেওয়া হবে, এটা নিয়ম। পরে পত্রিকাটি নতুন করে প্রকাশিত হতে শুরু করলেও আর আগের জনপ্রিয়তা ফিরে পায়নি। সোমপ্রকাশের বিপুল জনপ্রিয়তা, প্রকাশ বন্ধ হয়ে যাওয়া, ফের প্রকাশিত হলেও আগের মতো আর জনপ্রিয় না হওয়া, এই সব কিছুই আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ বিষয়। এবার আরেকটা এখানে ব্যাপার লেখা হয়েছে, যেটা এই পুরো চ্যাপ্টারে একটা করে, যে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা আর অসুবিধা। এই যে এত দেখছি পত্র পত্রিকা, চিঠি পিঠি, তো এক্ষেত্রে আমরা যেটা আগেই বললাম যে এখন তো ইন্টারনেট চলে এসছে, তো সেক্ষেত্রে আমরা কি সুবিধা পাচ্ছি এবং অসুবিধাই পাচ্ছি। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন বিষয়ের বিপুল পরিমাণ তথ্য নিমেষে পাওয়া যায়। এজন্য বর্তমান যুগকে তথ্য বিস্ফোরণের যুগ বলা হয়। ইন্টারনেটের সহায়তায় নিমেষে ইতিহাসের বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। তবে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারে কিছু সুবিধা যেমন আছে তেমন কিছু অসুবিধাও আছে। তো প্রথমে সুবিধাগুলো বলা যাক। 1 নম্বর কী সুবিধা হতে পারে দেখো। ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো ইন্টারনেটের সহায়তায় অতি সহজে এবং ঘরে বসে দুনিয়ার যাবতীয় তথ্য নিমেষে সংগ্রহ করা যায়। কোথাও ছোটাছুটি করতে হবে না, পেপার খোঁজরে, বই খোঁজরে, এত কিছু ঝামেলা নেই, একটা স্মার্টফোন থেকেই হয়ে যাবে। ইন্টারনেটে প্রশ্ন লিখেও সরাসরি উত্তর পাওয়া যেতে পারে। সাধারণভাবে তথ্য সংগ্রহের জন্য প্রচুর অর্থ ব্যয় করে বইপত্র বা রিপোর্ট কিনতে হয়, কিন্তু ইন্টারনেট ব্যবহারের জন্য খুব ব্যয় সামান্য, খুবই অল্প, নেট চার্জ হলেই হবে। নানান ধরনের অনলাইন লাইব্রেরি থেকে মূল গ্রন্থ, অনলাইন আর্কাইভ থেকে মূল রিপোর্টের কপি পাওয়া সম্ভব হয়। কিছু টাকা অল্প দিতে হয় সেক্ষেত্রে, কিন্তু সেটা বই কেনার মতো বা পেপার খোঁজার মতো অত দুষ্কর না। এবার কী কী অসুবিধা, এটা তো গেল সুবিধা। ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের নানান অসুবিধাও আছে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যগুলি কতটা যথার্থ নির্ভরযোগ্য তা যাচাই করা খুব কঠিন। অনেক সময় এই একই বিষয়ে বিভিন্ন ওয়েবসাইটে পৃথক ও পরস্পর বিরোধী তথ্য থাকায় পাঠক বা গবেষকরা বিভ্রান্ত হয়ে পড়েন। মুদ্রিত বইপত্রে যথার্থ লেখকদের সংখ্যাই বেশি, কিন্তু ইন্টারনেটে আজকাল যে কেউ নিজের মন গড়া ভুল তথ্য আপলোড করছে। এটা তো তোমরা দেখো, শুধু এই বিষয় না, যে কোনো বিষয়ে এক একজন যার যা মনে হয় একটা খাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছে বলে দেয় বিভিন্ন বিষয়। এগুলো তোমরা এখন নেট সার্ফিং করো, অতএব এগুলো খুব ভালোভাবেই জানো। তা ব্যবহার করতে গিয়ে পাঠক ও গবেষকগণ সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং গবেষণার গুণগত মান কমে যাচ্ছে। বহু ক্ষেত্রে ইন্টারনেটে কোনো গবেষণার কাজ সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় না। আর এই কারণে কি হচ্ছে, বেশিরভাগ গবেষণা 99% কি হয়, খুব ছোট কিছু ইনফরমেশন ছাড়া বড় ক্ষেত্রে এই যে বললাম পত্র পত্রিকা, চিঠিপত্র, আরও যে সমস্ত জিনিস, আত্মজীবনী, যে সরকারি নথিপত্র, এইসবের উপরেই ডিপেন্ড করে। কারণ এগুলো তো দুরকম ভার্সন হওয়া সম্ভব না, একটাই ভার্সন। তো এই গেল আজকের ভিডিওটা, এখানেই ছাড়ছি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন, আর এবার এর উপরে প্রশ্নোত্তর শুরু হবে। তো ভালো থেকো, টাটা।